পেহেলগাম অ্যাটাক হওয়ার পর অপারেশন সিঁদুর এটাই কি যথেষ্ট? আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। আপনারা সকলেই জানেন যে গত 22 এপ্রিলে নিরীহ 26 জন ভারতীয়কে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এবং তারা হত্যা করে তারা পালিয়ে যায়। এখনও তারা ধরা পড়েনি, কিন্তু 7 তারিখ রাত 1:05 আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাই মিলে একসঙ্গে অপারেশন সিঁদুর করল এবং তাদের এখানে পাকিস্তানে প্রায় 9টা জঙ্গিরা যেখানে থাকে, যেই জায়গায় ওরা সব বসে প্ল্যান করে, ট্রেনিং দেয়, এরকম জায়গায় আমাদের ভারত থেকে, আমরা কিন্তু পাকিস্তানে গিয়ে করিনি, আমরা এখান থেকে মিসাইল ছুঁড়ে আমরা সেগুলি ধ্বংস করে দিয়েছি। এবং এই জন্য আজকে ভারতীয় হিসেবে প্রত্যেক ভারতীয় খুব গর্বিত। এবং একটা জিনিস দেখে আমাদের খুবই ভালো লেগেছে যে 7 তারিখে এটা হওয়ার পর রাত্রেবেলা যখন হলো, অর্থাৎ সেদিন 7 তারিখ পড়ে গেছিল, একটা সকালবেলায় আমরা দেখলাম যে প্রেস কনফারেন্স যেটা করা হলো, বিদেশ সচিব যিনি ছিলেন তার আন্ডারে এটা প্রেস কনফারেন্স করলো। একদিকে ছিল সোফিয়া কুরেশি, যিনি আর্মির অনেক উঁচু পদে কর্নেল, এবং এয়ার কমান্ডার, উইং কমান্ডার ভূমিকা সিং। এরা প্রেস কনফারেন্স করে সব ব্রিফিং করলো। এটা কিন্তু একটা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কখনো এরকম দেখা যায়নি যে দুদিকে 2 মহিলা বসে একটা যুদ্ধের ব্রিফিং দিচ্ছে। এটা কিন্তু বিশ্বের কাছে একটা নতুন দিগন্ত খুলে গেল এবং ভারতীয় হিসাবে আজকে আমরা খুব খুব গর্বিত। এবং আপনারা জানেন যখন এই অ্যাটাকটা হয়েছিল তখন ভারতের বিভিন্ন স্থানে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে নিয়ে নানা রকম ব্যঙ্গ করা, নানা রকম কথা বলা, বিভিন্ন যে দল যেটা আছে বিজেপি, তারা নানা রকম কথা বলেছিল, কিন্তু সরকার কিন্তু সেটা তারা দেখিয়ে দিল যে ভারতবর্ষে মুসলমান বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, সবাই এক এবং দেশের জন্য কিন্তু সবাই প্রাণ দিতে প্রস্তুত। আজকে সবচেয়ে আনন্দের ভারতীয়দের কাছে এইটাই কিন্তু আমরা বিশ্ববাসী এবং ভারতীয়রা মনে রাখবে যে 2 জন নারী দুদিকে বসে যারা বিধবা হয়ে গেছেন, যেই জন্য এটাকে অপারেশন সিঁদুর হিসাবে রাখা হয়েছে, যে তারা প্রতিশোধ নিল। এবং শুধু প্রতিশোধ নয়, এটা কিন্তু প্রেস কনফারেন্সের লাস্টে বলা হয় যে এরপরে যদি পাকিস্তান কোনো রিটেলিয়েশন করে তবে কিন্তু ভারত অ্যাটাক করতে কিন্তু 2বার ভাববে না, এরকম করে তাদেরকে বলেও দেওয়া হয়েছে। এবং পাকিস্তানে যারা আছেন সেনাবাহিনী বা সরকার, তারা কিন্তু এটা শুনেছে। এখন কথা হলো যে এই যে যুদ্ধটা শুরু হয় এরকম মনে হচ্ছে, এটা কি যথেষ্ট? এই মুহূর্তে মনে হয় এটাই আমাদের যথেষ্ট। এই মুহূর্তে কেন যথেষ্ট? কারণ 2টো জিনিস করা হয়েছে। এর আগে আপনারা দেখবেন যখনই এর আগের যেটা হয়েছিল তখন আমরা এয়ার নিয়ে অ্যাটাক করতে গেছিলাম, আমাদের এয়ার একটা গুলি করে ফেলে দেওয়া হয়েছিল এবং একজনকে আটকে রেখেছিল অনেক দিন, তারপরে সে ছাড়া পায়। এবং আমরা কিন্তু তখনই মনে হয় আমাদের যারা স্ট্র্যাটেজিস্ট যারা আছেন তারা ঠিক করেছে যে আমরা যে অ্যাটাক করব, অ্যাটাকটা আমরা এমনভাবে করব যাতে লাইন অফ কন্ট্রোল ক্রস করে আমরা করব না, আমাদের এখান থেকেই আমরা থাকবো। এবং একই সময়ে 3টি, যেটা আর্মি বলুন, নেভি বলুন, এয়ারফোর্স, 3টে একসঙ্গে
তারা অ্যাটাক করেছে, এবং এত সুন্দরভাবে অ্যাটাক করেছে যে কোনো সিভিল এরিয়াতে গিয়ে বা অন্য কোনো জায়গায় যেন কিছু না হয়, এবং যারা পৃথিবীতে আমরা যেন তাদেরকে বলতে পারি, আমরা যেন জানাতে পারি যে আমরা শুধু জঙ্গিদের যেগুলি আখড়া ছিল সেই জায়গায় আমরা শুধু অ্যাটাক করেছি। এটা একটা সিম্বলিক। এর মানে এটা নয় যে সব জঙ্গিরা, পাকিস্তানে যত জঙ্গি আছেন যারা এইসবের সঙ্গে কার্যকলাপের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা বিনষ্ট করে ফেলতে পারলাম। এটা মানে কোনোদিনই সম্ভব হবে না। জঙ্গিরা জঙ্গিই থাকে, এবং তারা সবসময় চাইবে যে কি করে ভারতে এসে তারা কোনো রকম কার্যকলাপ চালাতে পারে, এবং যেন ভারতে একটা সবসময় অস্থিরতা তৈরি থাকে। কারণ পাকিস্তান তারা নিজেরাও জানে, সে পপুলেশনের দিক দিয়ে বলুন, আমাদের সোলজার বা আমাদের যা অস্ত্র শস্ত্র, বিমান, ট্যাঙ্ক বা যা যা আমাদের আছে, সেগুলি পাকিস্তানের তুলনায় অনেক অনেক বেশি। যদি যুদ্ধ করা হয়, পাকিস্তানকে পরাজিত করা কোনো বড় ব্যাপার না। আমরা পাকিস্তানকে 1971-এ পরাজিত করেছি, এবং পরাজিত করে বাংলাদেশ একটা নতুন দেশের জন্ম হয়েছিল। এইটা পাকিস্তান ভুলতে পারে না। পাকিস্তানের এই যে জিনিসটা, এটা নিয়ে ওদের সব সময় ভারতের উপর তাদের একটা বিশাল রাগ, যে আমাদের দেশটাকে টুকরো করে দিয়েছে। এবং ইনসিডেন্টলি বাংলাদেশটা অনেক বড় ইন কম্প্যারিজন টু দ্য পাকিস্তান। সে পপুলেশনের দিক দিয়ে বলুন বা অন্য দিক দিয়ে বলুন, অনেক অনেক মানে ভৌগোলিক কারণেও অনেক ডিফারেন্সেস আছে। সুতরাং ওরাও ভালো করে জানে যে ইন্ডিয়া যদি যুদ্ধ করতে চায়, সত্যিকারের যুদ্ধ, তবে যে কোনো দিন অ্যাটাক করে কিন্তু সেটা করা যায়। কিন্তু প্রত্যেকেই আমরা জানি যে এখন যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, আপনারা জানেন ইন্ডিয়ার কাছে অনেক আগের থেকে নিউক্লিয়ার পাওয়ার আছে, পাকিস্তানেরও নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং নিউক্লিয়ার পাওয়ার যাদের কাছে থাকে, তাদের সঙ্গে সবসময় যুদ্ধটা সেভাবে করা যায় না। যুদ্ধটা একটা লেভেল অবধি হবে, এবং যুদ্ধটা কখন হবে সেটা সরকার সেই অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। সুতরাং শুধু আমাদের এটা যথেষ্ট হয়েছে কিনা এটা এই মুহূর্তে বলা যায় না। যদি দরকার পড়ে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ যেটা হবে সেটা সামগ্রিকভাবে যেই যুদ্ধ আমরা ভাবি যে যুদ্ধ যেরকম হবে, মাঠে ময়দানে নেমে এই শহর ওই শহরে ধ্বংস হওয়া, হ্যান ত্যান, সেরকম যুদ্ধ এখন আর হয় না। একবার যুদ্ধ যদি শুরু হয়, তবে জেনারেলি দেখা যায় যুদ্ধ অনেক দিন ধরে লেগে থাকে। একে মারে, ওকে মারে, ওখানে ট্যাঙ্ক ঢুকে গেল, ওইখানে বর্ডার ক্রস করে গেল, গোলাগুলি হলো। এই যে রাশিয়ার সঙ্গে যেই যুদ্ধটা চলছে ইউক্রেনের, সেটা কিন্তু এখনও যুদ্ধ চলছে, এখনও কিন্তু কোনো শান্তি চুক্তি বা কিছুই এখনও হয়নি, কয়েক বছর হয়ে গেল। এবং ভারত পাকিস্তানের যেই ব্যাপারটা এখন এসে দাঁড়িয়েছে, একটা যুদ্ধ ভাব তো থাকবেই, দুপক্ষের থেকেই থাকবে, এবং অনেক ফেক নিউজ বের হবে, কম বেশি সব জায়গার থেকে ফেক নিউজ বের হবে, ফেক খবর বের হবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে সরকার থেকে যেটা ব্রিফিং করা হবে সেটাই কিন্তু কারেক্ট ব্রিফিং হয়। সরকার সবসময় জনগণকে যেটা জানাবে সেটার উপর আমাদের আস্থা রাখা দরকার। আপনারা দেখবেন যে সরকার যখন হয়েছিল তারা বলেছিল আমরা জঙ্গিদেরকে মেরেছি, ওইগুলিকে আপ্রুভ করতে পেরেছি, কিন্তু তারা কখনো বলেনি যে আমরা 70 জনকে মেরেছি বা 100 জনকে মেরেছি, আমরা 200 জনকে মেরেছি, কোনো চ্যানেল দেখালো 700 জনকে মেরেছে। তো এগুলি হচ্ছে সব চ্যানেলের গল্প। আমরা চ্যানেলের গল্পের কোনো বিশ্বাস করব না। আমাদের সরকারি যে ব্রিফিং হবে, ভারত সরকার যে ব্রিফিং দেবে সেটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং আমরা যারা ভারতীয়রা, তারা প্রত্যেকে ধর্মের কথা না ভেবে সবাই একসঙ্গে ভারতকে কিভাবে রক্ষা করতে হয়, কীভাবে উচিত জবাব পাকিস্তানকে দেওয়া যায়, সেই নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব, এবং আমাদের জয় হবেই, কেউ এটা আটকাতে পারবে না।